তো 507-এর ফার্স্ট মিডের পরের ফার্স্ট ক্লাস এটা। ফার্স্ট মিডের পরের ফার্স্ট ক্লাস, সো যেটা ওভারঅল 13 নম্বর ক্লাস। এটা হচ্ছে আমার নোট। আমি হচ্ছে প্রাউড ফিল করতেছি যে আমি আমার নোট থেকে কিছু একটা বলবো এখন। তো জাইনের নোটও একটু লেট হচ্ছে, হয়তো বা ব্যস্ত। So, হুদা স্যারের ক্লাসে তো ক্লাস নোট সবারই মোটামুটি সেমই হবে। স্যার তো বোর্ডে লেখে, আমরা তো দেখে দেখে লিখি। তো আমারগুলো একটু বুঝতে অসুবিধা হইতে পারে। তো পরে পরে জাইনের নোট আসলে জাইনের নোট পরে নিলেই হবে আর কি। তো এখানে যে ওয়ার্ড গুলো একদমই বোঝা যায় না, এগুলো আমি একটু ধরে ধরেই বলবো সবসময়। তো ফার্স্টে হচ্ছে ইস্যু 1, যেখানে টপিকটা হচ্ছে সেগ্রিগেশন অফ টোটাল রিস্ক ইনটু সিস্টেমেটিক অ্যান্ড আনসিস্টেমেটিক রিস্ক। ঠিক আছে, আমরা টোটাল রিস্ককে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, আর একটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক। এটা তো আমরা সবাই জানি মোরলস। সো এটা করার জন্য যেটা করতে হবে, আমাদের ইউজ করতে হবে সিঙ্গেল ইন্ডেক্স মডেল। সিঙ্গেল ইন্ডেক্স মডেলকে আমরা ইউজ করে বলতে পারি যে রিটার্ন ইকুয়াল টু আলফা প্লাস বেটা আই ইন্টু আর এম। এটা সিঙ্গেল ইন্ডেক্স মডেলের কিন্তু ফর্মুলা। এটা আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোর্সে পড়ছি। ওইখানে যারা পড়ি নাই বা ভুলে গেছি তাদের জন্য মুখস্থ করে নিতে হবে। সিঙ্গেল ইন্ডেক্স মডেলটা হচ্ছে আসলে এরকম যে একটা কনস্ট্যান্ট থাকবে। আর সিঙ্গেল ইন্ডেক্স কেন বলতেছে, কারণ এখানে বেটা হচ্ছে একটা। ঠিক আছে, অথবা বলতে পারি যে ইন্ডেক্স হচ্ছে একটা, মেইনলি ইন্ডেক্স হচ্ছে একটা। ঠিক আছে, যে মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, যার কারণে এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ইন্ডেক্স। মাল্টি ইন্ডেক্স মডেল আছে যেখানে আমাদের বেটা টু আসবে প্লাস দিয়ে বেটা টু এবং আরেকটা ইন্ডেক্স থাকে সেখানে, ওইটাকে বলে মাল্টি ইন্ডেক্স। তো সিঙ্গেল ইন্ডেক্স মডেল তাহলে এটা রিটার্নের ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বেটা ইন্টু আর এম। তো এখানে প্রত্যেকটার পরিচয় দেওয়া হয়েছে। আর মানে হচ্ছে রিটার্ন অন সিকিউরিটি, আর এম মানে হচ্ছে মার্কেট পোর্টফোলিও রিটার্ন, বেটা মানে হচ্ছে মেজারমেন্ট অফ সেন্সিটিভিটি অফ মার্কেট রিটার্ন অ্যান্ড সিকিউরিটি রিটার্ন। এটাকে আমরা নর্মালি এইভাবে পড়ে আসছি, বেটা মানে হচ্ছে সেন্সিটিভিটি অফ এ সিকিউরিটি টু মার্কেট। আমরা এইভাবে পড়ে আসছি নর্মালি, বেটার বেটার ডেফিনিশন। স্যার এটা বোর্ডে লিখছে, সো হোপিং ওইটা লিখলেও হবে যে সেন্সিটিভিটি অফ এ সিকিউরিটি টু মার্কেট। এটা হচ্ছে বেটা আসলে মেনলি। এটা আমি আসলে নিজে বুঝতেছি না আসলে কি লিখছি। মেজারমেন্ট অফ সেন্সিটিভিটি অফ মার্কেট রিটার্ন এন্ড সিকিউরিটি রিটার্ন, এটা আসলে আমার কাছে একটু ভেগ লাগতেছে জিনিসটা। So, যেটাই হোক, বেটা মানে হচ্ছে একটা স্লোপ আর কি, আর কিছু না। আলফা, আলফা মানে তো হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা নট এফেক্টেড বাই মার্কেট। মার্কেট দ্বারা কিন্তু এটা এফেক্টেড না, এটাকে বলতেছি আলফা, বা কনস্ট্যান্টটাকে বলতেছে আলফা। তো আলফা আসলে যে কনস্ট্যান্ট পার্টটা আসলে দুইটা জিনিসের সমষ্টি। একটা হচ্ছে রিয়েলি একটা একটা কনস্ট্যান্ট, এবং একটা এরর। এই দুইটা পার্ট মিলাইয়া আসলে আলফার সমষ্টি। ঠিক আছে, সো আলফাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলফা আই প্লাস এরর, এই হচ্ছে দুইটা। আর মাঝেরটা তো আগের মতোই থাকলো। তাইলে আমার আলটিমেট রিটার্নের ফর্মুলা কি দাঁড়াইলো? রিটার্নের ফর্মুলা এখানে যেটা দেখছিলাম সেটা একটু চেঞ্জ হইলো। এই যে এটা হইলো, এরর আসলো। ঠিক আছে, এরপরে বাই টেকিং এক্সপেকটেশনস অপারেশনস ইন বোথ সাইডস, তো এই যে ফর্মুলাটা আছে এটার দুই পাশে আমরা এক্সপেক্টেড সাইন নিয়ে আসছি। এক্সপেক্টেড সাইন দিলে এটা অ্যাভারেজ হয়ে যায়, এটার সামনে এক্সপেক্টেড সাইন দিলাম। সো এখানে একটু ভেঙে ভেঙে লিখতে হবে, এক্সপেক্টেড অফ আলফা প্লাস এক্সপেক্টেড অফ এই টার্মটা প্লাস এক্সপেক্টেড অফ এই টার্মটা, এভাবে তিনবার লিখতে হবে। এটা আমি আর ক্লাসে লিখি নাই।
সো প্রথমটার এক্সপেকটেশন হচ্ছে এটা তো কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের এক্সপেকটেশন তো কনস্ট্যান্টই থাকে। বেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, বেটার এক্সপেকটেশন তো বেটা নিজেই থাকবে, চেঞ্জ হবে না। আর এম এর কনস্ট্যান্ট, আর এম এর এক্সপেকটেশন মানে এক্সপেক্টেড অফ আর এম, এটা তাহলে এভারেজ হয়ে যাবে আর বার এম। আর এররের এক্সপেকটেশনস মানে এররের এভারেজ হচ্ছে জিরো হয়, তাহলে এই টার্মটা জিরো হয়ে গেল। আলটিমেটলি ফর্মুলা দাঁড়াইলো আলফা প্লাস বেটা আই আর বার এম। এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। ইকুয়েশন 1 ছিল ওই যেটা, ইকুয়েশন 1 ছিল এই যে এটা, এটা হচ্ছে ইকুয়েশন 1 আর এর ফর্মুলা, আর ইকুয়েশন 2 হচ্ছে আর বার এর ফর্মুলা। এখন এই দুইটাকে ইউজ করে আমরা যাব রিস্কের ফর্মুলাতে। রিস্কের ফর্মুলা তো আমরা জানি যে এক্সপেক্টেড আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার। তো এখানে আর আই এর মান বসাইলাম ওই যে 1 নাম্বার ইকুয়েশনের থেকে, আর বারের মানটা বসাইলাম এই যে 2 নাম্বার ইকুয়েশন থেকে, হোল স্কোয়ার দিলাম। এখানে একটু কাটাকাটি যাবে, এ এ কাটাকাটি যায়, বাকি যে জিনিসগুলা থাকে সেগুলার থেকে এই 3টা টার্ম থাকলো, 3টা টার্ম থেকে আমি বেটা কমন নিতে পারি। বেটা কমন নিলে থাকতেছে আর এম মাইনাস আর বার এম প্লাস এরর স্কোয়ার, এরপরে হোল স্কোয়ার তো আছেই। সো এখানে এ প্লাস বি এর ফর্মুলা, এটা এ আর এটা হচ্ছে বি। সো এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে বেটার উপরে স্কোয়ার আছে, সো এই যে বেটার উপরে স্কোয়ার আছে, সো বেটা স্কোয়ার বসলো। আর এম মাইনাস আর বার এম হোল স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি সিগমা স্কোয়ার এম। আর এইটা এখানে এক্সপেক্টেড ছোট করে একটা ইআই দেখা যাচ্ছে, এরর এরর এবং এই আর এম মাইনাস আর বার এম এই জিনিসটার মধ্যে যে যদি আমরা কোভেরিয়েন্স চিন্তা করি তাহলে জিরো হবে, এই পুরো টার্মটাই জিরো হয়ে যায়। ঠিক আছে, আর লাস্টেরটা হচ্ছে এক্সপেক্টেড অফ এরর স্কোয়ার। তো এরর স্কোয়ার কে এভারেজ করলে এটা আসে সিগমা ইআই স্কোয়ার, এটা কিন্তু আবার জিরো হয় না। তাহলে মাঝের টার্মটা আসলে জিরো হয়ে গেল, লাস্ট টার্মটাকে একটু নোটেশন দিয়ে লিখলাম সিগমা ইআই স্কোয়ার, আর প্রথম টার্মটা একটু একটু ছোট হইল। তো এই যে প্রথম পুরো টার্মটা এটাকে বলা হয় সিস্টেমেটিক রিস্ক, আর লাস্ট যে পার্টটা আছে সেটাকে বলা হয় আনসিস্টেমেটিক রিস্ক। তো এই হচ্ছে আমাদের ইস্যু 1 এক পেজে, সিস্টেমেটিক রিস্ক এবং আনসিস্টেমেটিক রিস্কে ভাগ করা কাকে, টোটাল রিস্ককে। তার মানে আলটিমেটলি আমার মেইন কাজ হচ্ছে এই জায়গাটা থেকে যে টোটাল রিস্ক থেকে 2টা কম্পোনেন্টে আসা, সিস্টেমেটিক এবং আনসিস্টেমেটিক। এখন রিস্কের ফর্মুলাতে আর আই আছে আর বার আছে, এই আর আইটা কি সেটা উপরে দেখানো হয়েছে, আর বারটা কি সেটা উপরে দেখানো হয়েছে, এরপর দুইটার মান বসাইছে। তো এই হচ্ছে ইস্যু 1। ইস্যু 2 কি? ইস্যু 2 হচ্ছে ডিরাইভেশন অফ বেটা। বেটার ফর্মুলা যে আমরা ইউজ করছি এতদিন, কোভেরিয়েন্স ডিভাইডেড বাই ভেরিয়েন্স, ওটা ডিরাইভেশন, ওটা ডিরাইভেশন। তাহলে আমাদেরকে ফার্স্টে কোভেরিয়েন্স বের করে নিতে হবে, এরপরে ভেরিয়েন্স বের করে নিতে হবে, আর দুইটা একটাকে আরেকটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে বেটা আসবে। তো কোভেরিয়েন্স কার কার মধ্যে? কোভেরিয়েন্স হচ্ছে সিকিউরিটি রিটার্ন এবং মার্কেটের মধ্যে, আর আই আর হচ্ছে আর এম এর মধ্যে। এটা হচ্ছে কোভেরিয়েন্স আর নিচে হচ্ছে মার্কেটের ভেরিয়েন্স। এই বেটা ডিরাইভেশনের জন্য আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, এগেইন সিঙ্গেল ইন্ডেক্স মডেলের হেল্প নিতে হবে। সিঙ্গেল ইন্ডেক্স মডেলে যে রিটার্নের সিকিউরিটির যে রিটার্ন সেটার ফর্মুলা আমরা জানি, আলফা আই প্লাস বেটা আই আর এম প্লাস এরর আই। এটা গেল একটা সিঙ্গেল ইন্ডেক্স মডেলের হেল্প নিলাম, পাশাপাশি সিএপিএম এর হেল্পও নিতে হবে। সিএপিএম যে মডেল আছে না সেটা, সিএপিএম এর এক্স এনটি মডেল, এটা হচ্ছে আমরা জানি যে এক্সপেক্টেড আর আই সমান সমান আর এফ প্লাস এক্সপেক্টেড আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। এক্সপেকটেশন সাইন ইউজ করলে এটাকে বলা হয় এক্স এনটি। এক্স এনটি দিয়ে আমাদের কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এক্সপোস্ট দিয়ে। এক্সপোস্ট মডেলটা হচ্ছে যেখানে এক্সপেকটেশন থাকে না সেটাকে বলা হয় এক্সপোস্ট মডেল। তো এখানে এরর নাই, সরি এক্সপেকটেশন নাই, তাহলে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা প্লাস এরর থাকবে
এক্স পোস্ট, এটা তো আসলে রিয়েল ইনফরমেশন ইউজ করে করতেছে, সো রিয়েল ইনফরমেশন ইউজ করে এটা ডিরাইভ করলে এরর আসে। আর যখন আমরা এক্সপেকটেশন ইউজ করি তখন তো এরর, এক্সপেকটেশন অফ এরর মানে তো জিরো, তখন আর এক্সপেকটেশনটা দেওয়া লাগে না, এররটা দেওয়া লাগে না। এক্সএনটি মডেল আমাদের দরকার নেই, লাগবে হচ্ছে এক্স পোস্ট মডেলটা। সো এক্স পোস্ট মডেলের ফর্মুলা হচ্ছে এটা, আর সেভ এম এর ফর্মুলা আর আই সমান সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা প্লাস এরর। এরপরে যেটা করতে হবে, বেটা আই দিয়ে দুটাকে গুণ করতে হবে, আর এম কে গুণ করলাম, আর এফ কেও গুণ করলাম। এরপরে হচ্ছে এখানে আর এফ কমন নিলাম প্রথমটা, এবং 3 নাম্বারটার মধ্যে আর এফ কমন নিলাম, থাকলো 1 - বেটা। এটা ঠিকঠাক মতো লিখলাম, এটা ঠিকঠাক মতো লিখলাম। তাহলে আর আই এর কয়টা ফর্মুলা আসলো? আর আই এর ফর্মুলা কিন্তু দুইটা আসলো। আর আই এর ফর্মুলা দুইটা, একটা হচ্ছে এই যে এটা, আর একটা হচ্ছে এটা। সেম জিনিস, আর আই, রিটার্ন অফ সিকিউরিটি, এটার ফর্মুলা দুইটা, দুইটাকে আমরা ইকুয়াল লিখতে পারি, দুইটাই তো সেম সিকিউরিটি রিটার্ন। সো নো আরবিট্রেজ হইলে দুইটা সিকিউরিটির ইকুয়াল, দুইটা ইকুয়েশন ইকুয়াল হবে। সো এই যে দুইটা ইকুয়েশনকে ইকুয়াল দিয়ে এখানে লেখা হয়েছে। এরপরে বাম ডান সাইডের যা আছে সব কিছুকে বাম সাইডে নিয়ে আসা হয়েছে। এখানে কাটাকাটি গেছে কোনটা কোনটা, এই যে বেটা আই আর এম আর এই বেটা আই আর এম, এই দুইটা কাটা গেছে। এরর এবং এরর কাটা গেছে, বাকি থাকতেছে হচ্ছে আলফা মাইনাস আর এফ ইন্টু 1 - বেটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আলফার মানটা বের করা হবে, আলফা ইকুয়াল টু এই জিনিসটা দ্বারা। এই আলফার মানটাকে আমরা হচ্ছে ইকুয়েশন ওয়ানে বসাই দিই। ইকুয়েশন ওয়ান ওই যেটা আলফা আই প্লাস বেটা আই আর এম প্লাস এরর। তো আলফা আই এর মান যেটা পাইছি সেটা প্রথম ইকুয়েশনে বসাই দিলাম। তাহলে প্রথম ইকুয়েশনটা এখন এরকম হয়ে যায় যে আলফা প্লাস বেটা আই আর এম প্লাস এরর, এটা কিন্তু আলফার মান বসাইলাম। আচ্ছা, সো এটা হচ্ছে আমার আলটিমেট আর আই এর একটা ইকুয়েশন নিয়ে আসলাম। আর আই এর একটা আলটিমেট ইকুয়েশন, আর আই এর ইকুয়েশন এখানে দুইটা ছিল, দুইটা ইকুয়েশনকে ইকুয়াল করে আমরা আলফার একটা ভ্যালু ভ্যালু পাইছি। ওই আলফার ভ্যালুটা প্রথম ইকুয়েশনে বসায় দিছি, আর আলটিমেট আর আই এর ইকুয়েশন চলে আসছে। এটা হচ্ছে আমার মেইন আর আই এর ফর্মুলা, যেটা হচ্ছে দুইটার মিক্সচার, দুইটা সিএপিএম মডেল, সিঙ্গেল ইন্ডেক্স মডেল, দুইটার মিক্সচার। সো আর আই এর ফর্মুলাটা পাইলাম। এই ফর্মুলাটাকে আমি আর এম এর সাথে একত্র করে কোভেরিয়েন্স বের করে ফেলি। কোভেরিয়েন্স আর আই আর এম, কোভেরিয়েন্স এই যে আর আই এর ফর্মুলাটা বসানো হইলো এবং আর এম ঠিক রাখা হইলো। কারণ কোভেরিয়েন্স তো করতে পারি প্রথম পার্ট, প্রথম কম্পোনেন্ট কমা দিয়ে আর এম, এই যে কোভেরিয়েন্স প্রথম কম্পোনেন্ট কমা দিয়ে আর এম। এরপর এগেইন সেকেন্ড কম্পোনেন্ট কমা দিয়ে আর এম, এই যেটা এখানে লেখা হইলো। এগেইন থার্ড কম্পোনেন্ট এবং আর এম। এই তাহলে আমরা কোভেরিয়েন্স কে এইভাবে লিখতে পারি ভেঙে ভেঙে, এটা একটা টার্ম আর এম হচ্ছে একটা টার্ম। সো এইভাবে প্রত্যেকটা টার্মের সাথে একটা একটা করে দিয়ে দিলাম। এখন এখানে 1 - বেটা সামনে আসলো, বাকি থাকলো কি কোভেরিয়েন্স অফ আর এফ এবং আর এম। কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসলাম, এখানেও কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসলাম, এখানে যা আছে তাই। আর এখানে আর এম এ মিলে গেছে। তো আর এম মিলে গেলে কোভেরিয়েন্স কে আমরা ভেরিয়েন্স লিখতে পারি। কোভেরিয়েন্স এর পরে যদি দুইটা টার্ম মিলে যায়, আর এম এবং আর এম হয়ে যায় কি একই টার্ম হয়ে যায়, সেক্ষেত্রে কোভেরিয়েন্স উঠে এটা ভেরিয়েন্স লিখে ফেলা যায়। তো লিখলাম ভেরিয়েন্স আর এম। আচ্ছা, সো এখানে প্রথম টার্মটা 0 হয়ে যাচ্ছে, কারণ আর এফ এবং আর এম এর মধ্যে কোনো কোভেরিয়েন্স নাই। আর এফ তো ফিক্সড এবং আর এম হচ্ছে মার্কেট রিটার্ন, এই দুইটার মধ্যে আসলে কোভেরিয়েন্স হচ্ছে 0। লাস্ট টার্মটাও 0 হয়ে যাচ্ছে, কারণ এরর এবং আর এম এর মধ্যে সম্পর্ক 0। এররের সাথে যে কোনো কিছুরই কোভেরিয়েন্স হচ্ছে 0 হয়। তাহলে মাঝখানেরটা শুধু বাকি থাকলো বেটা আই এবং সিগমা স্কয়ার এম, দুইটা জিনিস বাকি থাকলো। এটা হচ্ছে আমার কোভেরিয়েন্স এর আনসার। এটাকে আমি জাস্ট আমার ওই যে সিগমা স্কয়ার এম দিয়ে ভাগ দিয়ে দিব, কারণ নিচে তো আমার ভেরিয়েন্স থাকে। ঠিক আছে, সো কোভেরিয়েন্স আর আই আর এম যেটা, এটার মান আসলো কি
বেটা স্কোয়ার সিগমা স্কোয়ার এম এটা লিখলাম, যেটা মানে আসলো। এখন আমি উভয় সাইডকে সিগমা স্কোয়ার এম দিয়ে ভাগ দিলাম, এটাও বলতে পারি। এখান থেকে যা পাইছি সেটার উভয় সাইডকে আমি সিগমা স্কোয়ার এম দিয়ে ভাগ দিলাম। তো সিগমা স্কোয়ার এম দিয়ে ভাগ দিলে কি হয়? সিগমা স্কোয়ার এম দিয়ে ভাগ দিলে এই পুরোটা হয়ে যায় না বেটার ফর্মুলা? এই পুরোটা হয়ে যায় বেটার ফর্মুলা। এটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে এই জিনিসটা, বেটা আই সিগমা স্কোয়ার এম। এটাকে যদি আমি সিগমা স্কোয়ার এম দিয়ে ভাগ দিই, তাহলে সিগমা স্কোয়ার এম আর সিগমা স্কোয়ার এম এ কাটা যায়, বাকি থাকে বেটা আই। এই যে ডিরাইভেশন করলাম আর কি, বেটা আই চলে আসলো আনসার। এই হচ্ছে বেটা ডিরাইভেশন কেমনে করতে হবে। ফার্স্ট কাজ কি? ফার্স্ট মেইন ফোকাস হচ্ছে এগেইন আমাদের কোভেরিয়েন্স ডিভাইড বাই ভেরিয়েন্স। এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস, কোভেরিয়েন্স বাই ভেরিয়েন্স বের করা। তো কোভেরিয়েন্স বের করার জন্য কি কি লাগে? আর আই এবং আর এম লাগে। আর এম তো আমাদের ফিক্সড, আর এম নিয়ে কোনো ঝামেলা নাই। আর আইটা বের করা লাগছে। আর আইটা কিভাবে বের করছি? আর আইটা হচ্ছে দুইটা মডেলের হেল্প নিছি, সিঙ্গেল ইন্ডেক্স মডেলের হেল্প নিছি, সিএপিএম মডেলের হেল্প নিছি। তাহলে আর আই দুইটা পাইলাম, এই দুইটাকে ইকুয়াল করে আলফার মানটা বের করে আলফার মানটা 1 নং ইকুয়েশনে বসাই দিলাম। তাহলে দুইটা ইকুয়েশনের মিক্সচার হয়ে গেল এই ইকুয়েশনটা। এই যে আর এটা পাইলাম, এটা এখন আর এম এর সাথে কোভেরিয়েন্স করে কোভেরিয়েন্স টার্মটা বের করে ফেললাম, উভয় সাইডকে সিগমা স্কয়ার এম দিয়ে ভাগ দিলাম, এটা চলে আসলো। অল্টারনেটিভলি লেখা যায় যে বেটা আই, এটা মানে হচ্ছে কোভেরিয়েন্স আর আই আর এম ডিভাইড বাই সিগমা স্কয়ার এম। সো কোভেরিয়েন্স বিটুইন আর আই আর এম মানে তো হচ্ছে আমরা লিখতে পারি এই জিনিসটা, কোরিলেশন সিগমা এম সিগমা আই ডিভাইড বাই সিগমা স্কয়ার এম। এটা কিন্তু পরেরটা হচ্ছে কোরিলেশনের ফর্মুলা। এরপর সিগমা এম সিগমা স্কয়ার এম এ কাটা যায়, এই যে এটা কাটা যায়, কাটা গিয়ে এই জিনিসটা থাকে। ঠিক আছে, সো এটা আসলে বেটার একটা ফর্মুলা। এটা তাহলে কেন লিখলো আমি বুঝলাম না, এটা আসলে তো ডিরাইভ করা হইলো না। এখানে ডিরাইভ করছি ঠিক আছে, এখানে তো ডিরাইভ করতেছি না, এখানে তো আমি বেটা দিয়ে স্টার্ট করতেছি। তো এটা কিভাবে ডিরাইভেশন হয় যায় না, মেইনলি এই পর্যন্ত দেখাইলেই হবে। এরপর এটা মুখস্থ লিখে ফেললেই হবে, মনে না থাকলেও এটা সমস্যা নেই, অল্টারনেটিভটা দরকার নাই তেমন। ইস্যু থ্রি, ইস্যু থ্রিটা হইতেছে ইস্যু তিনটা হইতেছে borrow and lending at different rate, সিএমএল ইমপ্লিকেশন। মানে আমরা তো আগের লেকচার গুলাতে সিএমএল যে দেখছি, সিএমএল বলতে ক্যাপিটাল মার্কেট লাইন, ওইটা ডিরাইভ করার ক্ষেত্রে আমাদের একটা অ্যাজাম্পশন ছিল যে লেন্ডিং রেট এবং বরোয়িং রেট সেম। কিন্তু বাস্তবে আসলে এটা হয় না, লেন্ডিং রেট এবং বরোয়িং রেট সেম হয় না। সাপোজ আমি যদি গভর্নমেন্টকে লোন দেই, সেক্ষেত্রে 7% সাপোজ পাইলাম রিটার্ন। কিন্তু আমি যদি গভর্নমেন্ট থেকে বা অন্য জায়গা থেকে, গভর্নমেন্ট থেকে যদি আমি লোন নিতে যাই, সেক্ষেত্রে আমি আসলে 7% রেটে লোন পাবো না। লোন নিতে হইলে আসলে একটু বেশি চার্জ পড়ে যায়। ঠিক আছে, তো যে রেটে আমি ল্যান্ড করতে পারতেছি সেম রেটে আমি বড় করতে পারতেছি না, আমার বড়োইং রেটটা একটু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো যখন এরকম দুইটা রেট ডিফারেন্ট হবে, তখন সিএম এর লাইনটা স্ট্রেট লাইন হবে না। আমরা যেটা দেখে আসছি সিএম এর লাইনটা স্ট্রেট লাইন হয়, ওইটা আসলে আর স্ট্রেট লাইন হবে না। তো এটা আসলে একটা ম্যাথের মাধ্যমে স্যার দেখাইছে যে কিভাবে একটা স্ট্রেট লাইন না হয়ে এটা কিংড হয়ে যায়, মানে একটু বেঁকে যায় কেমনে। সেটা একদম স্লোপ ক্যালকুলেশন করে স্যার দেখাইছে। সেখানে সাপোজ একটা এক্সাম্পল ইউজ করছে যে আর এফ দেওয়া আছে 5%, আর এম দেওয়া আছে 15%, সিগমা এফ দেওয়া আছে 0%, 0% আর সিগমা এম দেওয়া আছে 0%। তার মানে এখানে দুইটা অ্যাসেট ইউজ করা হয়েছে, একটা হচ্ছে রিস্ক ফ্রি অ্যাসেট আর একটা হচ্ছে রিস্কি অ্যাসেট। সো রিস্ক ফ্রি অ্যাসেটের রিটার্ন এবং রিস্ক দেওয়া আছে, এবং রিটার্ন মার্কেট যে মার্কেটের রিটার্ন এবং রিস্ক দেওয়া আছে। তো প্রথমে দেখানো হয়েছে যে স্ট্রেট লাইনটা যে কেমনে আসে ওইটা দেখানো হয়েছে, কেন স্ট্রেট লাইন আসে। ফার্স্টে যে একটা স্ট্রেট লাইন আঁকা হয়েছে, এটার প্রমাণ দেখানো হয়েছে।
So at first, assume that individuals can lend and borrow at same rate. ঠিক আছে? So calculate the portfolio risk and return. আমরা এখন কি করব? পোর্টফোলিও রিটার্ন এবং রিস্ক ক্যালকুলেশন করব, যেখানে পোর্টফোলিওতে এই যে এইগুলা, যেখানে দুইটা অ্যাসেট দেখতেছিলাম, ওই দুইটা অ্যাসেটের পোর্টফোলিও রিটার্ন এবং রিস্ক ক্যালকুলেশন করব। যেখানে আমার প্রথম কেসে হবে রিস্ক ফ্রি অ্যাসেটে ওয়েট হবে 25%। সেকেন্ড কেস কোনটা? এই যে এটা সেকেন্ড কেসে আমার রিস্ক ফ্রিতে ইনভেস্টমেন্ট হবে 75%। 3 নাম্বার কেসে আমি রিস্ক ফ্রিতে ইনভেস্ট করব -25%। তার মানে আমি অ্যাকচুয়ালি রিস্ক ফ্রিতে ইনভেস্টই করব না, বরং লোন নিব। রিস্ক ফ্রিতে আমি লোন নিব 25%, নিয়ে আমি সেটাকে রিস্ক ফ্রিতে ইনভেস্ট করব। 4 নাম্বার সিচুয়েশন হচ্ছে আমি 75% লোন নিব হচ্ছে রিস্ক ফ্রিতে। 4টা সিচুয়েশনেরই রিটার্ন এবং রিস্ক ক্যালকুলেশন করা হয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে 2টা পজিটিভ ওয়েট আর 2টা নেগেটিভ ওয়েট। পজিটিভ ওয়েটের জন্য আগে রিটার্ন বের করি। তো এই যে রিটার্নের ফর্মুলা, তাহলে WF যেটা দেওয়া আছে 25%, তাহলে WM কত হবে? 75%। মার্কেটে ইনভেস্টমেন্ট হবে 75%। আর এফ এর রেট 5% প্রশ্ন দেওয়া আছে, আর এম এর রেট দেওয়া আছে 15%। সো বসাইলাম, আসলো 12.5%। এরপরে আমি রিস্ক ক্যালকুলেশন করলাম। রিস্ক ক্যালকুলেশনের ফর্মুলা, যখন আমার এই যে রিস্ক ফ্রি অ্যাসেট থাকে একটা পোর্টফোলিওতে, তখন আসলে রিস্কের ফর্মুলা হয়ে যায় ছোট, WM আর সিগমা এম। সিগমা পি এর ফর্মুলা তো আমরা জানি অনেক বড়, প্রপার দিয়ে সিগমা স্কোয়ার এম ডাব্লিউ স্কোয়ার এম সিগমা স্কোয়ার এফ ডাব্লিউ স্কোয়ার এফ প্লাস 2 ইন্টু সিগমা এম সিগমা এফ ডাব্লিউ এ এম ডাব্লিউ এফ টি এম এফ। এরকম একটা বড় ফর্মুলা। বড় ফর্মুলাটার মধ্যে দেখা যাবে লাস্ট পার্টটা এবং ফার্স্ট পার্টটা 0 হয়ে যাচ্ছে, তার মানে বাকি থাকতেছে এখানে, বাকি থাকবে হচ্ছে ডাব্লিউ স্কোয়ার এম আর সিগমা স্কোয়ার এম। কারণ বাকি দুইটা 0 হয়ে যায়, কারণ ওই যে সিগমা এফ আছে, সিগমা এফ মানে তো 0 প্রথম টার্মটাতে, এবং সেকেন্ড লাস্ট টার্মটাতে সিগমা এফ আছে, সো এটা 0 হয়ে যায়। আর বাকি থাকে হচ্ছে ডাব্লিউ স্কোয়ার এম সিগমা স্কোয়ার এম। তাহলে তো আলটিমেটলি দাঁড়াচ্ছে আমার রুট ওভার ডাব্লিউ স্কোয়ার সিগমা স্কোয়ার। কারণ রুট ওভারে তো স্কোয়ার রুট ওভারে কাটা যায়, বাকি থাকে ডাব্লিউ এম সিগমা এম। এটা ডাব্লিউ এম সিগমা। তার মানে আমার পোর্টফোলিওতে রিস্ক ফ্রি অ্যাসেট থাকলে আমার রিস্কের ফর্মুলাটা সিম্পল হয়ে যায়, ডাব্লিউ এম সিগমা এম। তাহলে মান বসায় দিই। ডাব্লিউ এম এর মান কত? ডাব্লিউ এম হচ্ছে 75% ওয়েট, আর সিগমা এম হচ্ছে 20% দেওয়া আছে প্রশ্নে। রিস্ক আসলো কত? 15%। এখন আমার সেকেন্ড সিচুয়েশনে WF মানে রিস্ক ফ্রিতে ইনভেস্টমেন্ট হবে 75%, তাহলে রিস্কিতে ইনভেস্ট হবে 25%, এবং তাদের রেসপেক্টিভ রিটার্ন গুলা দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে রিটার্ন আসলো 7.5। সেম ভাবে আগের মতো রিস্ক বের করলাম, রিস্ক আসলো 5%। এই হচ্ছে দুইটা সিচুয়েশন যেখানে আমার ইনভেস্টমেন্ট দুই জায়গাতেই আছে, মানে রিস্ক ফ্রিতেও ইনভেস্টমেন্ট করতেছি, রিস্কিতেও ইনভেস্টমেন্ট করতেছি, তাই না? 25% 75%, তার মানে দুই জায়গাতেই। 25% মানে তো হচ্ছে আমি রিস্ক ফ্রিতে ইনভেস্ট করতেছি 25, আর বাকিটা ইনভেস্ট করতেছি মার্কেটে, তার মানে দুই জায়গাতে ইনভেস্ট করতেছি। এই পজিটিভ দুইটাকে নিয়ে আমি একটা স্লোপ বের করব। স্লোপটা কত হয়? স্লোপ হচ্ছে সেকেন্ড সিচুয়েশনের যে রিটার্ন, সেখান থেকে মাইনাস করব ফার্স্ট সিচুয়েশনের রিটার্ন, তাহলে 7.5 মাইনাস হচ্ছে 12.5 ডিভাইডেড বাই হচ্ছে রিস্ক। স্লোপ বের করি তো আমরা এইভাবেই, রাইজ বাই রান, তার মানে রিটার্নের চেঞ্জ ডিভাইডেড বাই রিস্কের চেঞ্জ। এই যে গ্রাফটাতে যদি চিন্তা করি, গ্রাফের নিচে কি থাকে? সিগমা, আর উপরে কি থাকে? রিটার্ন। এই যে রিটার্নের চেঞ্জ ডিভাইডেড বাই সিগমার চেঞ্জ, এটাই তো স্লোপ। তাহলে এটা আমি 7.5 মাইনাস 12.5 দিছি,
এটা চাইলে যে কেউ 12.5 মাইনাস 7.5 দিতে পারবে, সমস্যা নেই। স্লোপ বের করার জন্য তো আমার চেঞ্জ দরকার, কোনটা থেকে কোনটা মাইনাস করবো সেটা গুরুত্বপূর্ণ না। স্লোপ কত কত আসলো? 0.05, সরি 0.5 আসলো। তার মানে এই যে গ্রাফটা, সিএমএল এর যে গ্রাফটা, এই পয়েন্টের এই সাইডের স্লোপ কত পাইলাম? 0.5 পাইলাম। এই যে পয়েন্টটা, যে পয়েন্টটা হচ্ছে মার্কেট এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারকে টাচ করতেছে, যে পয়েন্টে, এই পয়েন্ট থেকে নিচের জায়গাটা, এটার স্লোপ পাইলাম কত? 0.5। ঠিক আছে। এখন দেখবো যে যখন আমি ইনভেস্টমেন্ট করতে করতে এদিকে চলে যাই, তখন তো আমি আসলে আরএফ এ লোন নেই, আরএফ রেটে লোন নেই। সো লোন নেওয়া মানে কি? আরএফ এ ইনভেস্টমেন্ট নেগেটিভ, আরএফ এ ইনভেস্টমেন্ট নেগেটিভ। এই জায়গাটার তাহলে স্লোপটা দেখি এখন কত হয়। 3 নাম্বার সিচুয়েশনে রিটার্ন বের করা হয়েছে, রিস্ক বের করা হয়েছে। এখানে একটু খেয়াল করতে হবে যে এখানে যেহেতু -25.25, তাহলে রিস্কিতে ইনভেস্টমেন্ট কত হবে? +1.25। এই দুটো মিলাই কিন্তু 1 হইতে হবে অলওয়েজ। -0.25 আর 1.25 দুটো মিলাইয়া 1 হইতে হবে, কারণ আমার WA প্লাস WB তো ইকুয়াল টু 1, দুইটা ওয়েট মিলাই 1 হইতে হবে। ইন্ডিভিজুয়াল রিটার্ন দিয়ে গুণ দিলাম, রিটার্ন আসলো, রিস্ক বের করলাম। সেম ভাবে যখন 75% নেগেটিভ ওয়েট ইন আরএফ, তার মানে হচ্ছে 1.75 হবে আমার আরএমএ, তাহলে দুইটা মিলাই 1 হবে। রিটার্ন এবং রিস্ক বের করলাম, এগেইন এটার স্লোপ বের করলাম। উপরে রিটার্নের চেঞ্জ, নিচে রিস্কের চেঞ্জ। এটা থেকেও আমার স্লোপ আসলো 0.5। তার মানে দুই জায়গারই এই যে এফিশিয়েন্ট যে পোর্টফোলিও আছে, এই পয়েন্টটাকে বলে এফিশিয়েন্ট পোর্টফোলিও, এটার নিচের জায়গাটারও স্লোপ যা আসলো, উপরেরটারও স্লোপ তাই আসলো। তার মানে কি? এটা স্ট্রেট লাইন হবে অবশ্যই, যেহেতু দুইটা দুই জায়গার এই স্লোপ সেম, তো এটা স্ট্রেট লাইন হবে। এটা কেন হচ্ছে? কারণ এখানে আমরা ধরে নিচ্ছি বরোয়িং এবং লেন্ডিং এট সেম রেট। ঠিক আছে। এই যে যখন আমি আরএফ এ ইনভেস্ট করতেছি, তখন আমার রিটার্ন কত? 5। যখন আমি আরএফ এ লোন নিতেছি, যে এটা কিন্তু এখন লোন, 3 নাম্বার 4 নাম্বার সিচুয়েশনে এটা কিন্তু লোন 0.25, তখনও কিন্তু আমার রিটার্ন কত পার্সেন্ট? 5%। এই 5% এবং 5%কে যেহেতু ইকুয়াল রাখছি, এই জন্য আসলে স্লোপটা সেম আসছে। এখন যাব আমরা সেকেন্ড সিচুয়েশনে, যেখানে লেন্ডিং এবং বোরোয়িং রেট হবে ডিফারেন্ট, যেখানে বোরোয়িং রেটটা হয়ে যাবে 7%। তার মানে আমি আবার এই 4টা সিচুয়েশন করব এবং স্লোপ বের করব দুইটারই। তাহলে প্রথম সিচুয়েশনটা যা আছে তাই থাকবে, সেকেন্ড সিচুয়েশনে যা আছে তাই থাকবে, এবং স্লোপ 0.5ই থাকবে। কারণ প্রথম এবং সেকেন্ড সিচুয়েশনে তো আমি লোন নিতেছি না, প্রথম এবং সেকেন্ড সিচুয়েশনে আমি তো হচ্ছে লোন নিচ্ছি না, কারণ আমি আরএফ এও ইনভেস্ট করতেছি এবং মার্কেটেও ইনভেস্ট করতেছি। সো ইনভেস্ট করলে তো 5% পাওয়া যায় এবং 15% পাওয়া যায়, তো এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। তার মানে 1 নাম্বার 2 নাম্বার সিচুয়েশন এগেইন সেম হবে। 3 নাম্বার সিচুয়েশন, এই যে 5% দিছি না, এখানে 7% হবে। 4 নাম্বার সিচুয়েশনে এই যে 5 এর জায়গায় 7% বসবে। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? যে 7% কে ইউজ করে রিটার্ন পাইলাম 17, রিস্ক পাইলাম আগের মতোই 25, রিস্কে কোনো চেঞ্জ আসে না। এখানে রিটার্ন পাইলাম 21, রিস্ক পাইলাম 35। এখানে স্লোপ বের করলাম, এই যে স্লোপটা এখন কিন্তু কমে গেছে। তাহলে প্রথম এবং সেকেন্ড সিচুয়েশনে 0.5 স্লোপ, আগের মতো 0.5। আর যখন আমি এই যে বড় করতেছি এট ডিফারেন্ট রেট, তখন আমার স্লোপটা কমে যাচ্ছে। তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা তাইলে এই যে আরএফ থেকে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার এর যে এফিশিয়েন্ট পোর্টফোলিও, যেটা এটা এই পয়েন্ট পর্যন্ত আগের আগের স্লোপটাই থাকবে, এটা হচ্ছে 0.5 এর স্লোপ। তাহলে পরের অংশটার স্লোপটা কি হবে? একটু কমে কমে যাবে। সো কার্ভটা একটু ফ্ল্যাট হয়ে যাবে, মানে কার্ভটা এইভাবে কিংড হচ্ছে, মাঝখানে ভেঙে যাচ্ছে। এই এটা হচ্ছে 0.5, এরপর একটু স্লোপটা কমে যাবে, এই 0.4। তাহলে গ্রাফটা এখন এরকম হয়ে যাবে এবং এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার এখানে থাকবে। এই
এটা হচ্ছে সিএমএল কে দেখাইলাম যে যদি ডিফারেন্ট রেটে বড় করি তখন সিএমএল কার্ভটা কেমন হয়। তার মানে এখানে মেইন লাস্ট কথা হচ্ছে যে when individual borrow and lend at different rate, CML is not a straight line. এটা হচ্ছে লাস্ট কথা, যে ডিফারেন্ট রেটে বড় করলে এটা আসলে স্ট্রেট লাইন থাকে না। এই হচ্ছে ফার্স্ট লেকচার।